আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন শব্দবন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে কমিশন। 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া পাওনার বিষয়টির মীমাংসা কেন্দ্র ও রাজ্যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। 2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর তালিকা 10 দিনের মধ্যে প্রকাশ করতে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। মোহনবাগান সুপার জায়ান্টসের চিফ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হুয়ান ফেরান্দো, দায়িত্ব নিচ্ছেন হাবাস। আসছে বিস্তারিত খবরে। বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন শব্দবন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রথম কমিশনের তরফে এই ধরনের পদক্ষেপ করা হলো। সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই ভাষা প্রয়োগের মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এখন থেকে মিটিং মিছিল সহ রাজনৈতিক কর্মসূচিতে বিশেষভাবে সক্ষম মানুষের সম্পর্কে অবমাননাকর কোনো উদাহরণ দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজ্ঞাপনের মতো ক্ষেত্রকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিষয়টি দেখার জন্য সব রাজনৈতিক দলকে অভ্যন্তরীণ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষমদের নিয়ে অবমাননাকর শব্দ প্রয়োগ করা হলে পার্সনস উইথ ডিসেবিলিটি আইনের 92 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধারার আওতায় জরিমানার পাশাপাশি 5 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাবাসের সংস্থান রাখা হয়েছে। লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনো জেলায় হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশনকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল দুপুরে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে কমিশনের এই নির্দেশ জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্ভুল ভোটার তালিকা যাতে তৈরি হয় সে বিষয়েও জেলা শাসকদের ফের সতর্ক করে দেওয়া হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সেক্টর অফিসারদের প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে এ মাসের 17 তারিখ। প্রথম দফায় 17 ও 18 জানুয়ারি, দ্বিতীয় দফায় 5 ফেব্রুয়ারি এবং তৃতীয় দফার প্রশিক্ষণ 15 মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে। জেলা এবং মহকুমা পর্যায়ে সেক্টর অফিসারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, একটি সেক্টর অফিসের আওতায় 8 থেকে 10টি বুথ থাকে। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য এই আধিকারিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে বুথ স্তরে যেসব ভোটকর্মী কাজ করবেন তাদের প্রশিক্ষণ দ্রুত এবং একাধিক পর্যায়ে শুরু করতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা মেটানো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্রের তরফে 2 জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের 2 জন আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা বিষয়টির মীমাংসা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। গতকাল কলকাতার কালীঘাট মন্দির এবং দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দেবার পর মধ্যমগ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে বিকশিত ভারত সংকল্প সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, पीएम साहब के मिलने के बाद हमारे 2 अधिकारी नियुक्त हुए हैं, इनकी तरफ से नियुक्त हुए हैं। वो दूध का दूध पानी का पानी होगा और जो भी यहाँ की आवश्यकता है उसको भारत सरकार पूरा करने के लिए तैयार है। लेकिन कम से कम जहाँ गड़बड़ियाँ हुई हैं उनको तो प्रदेश सरकार स्वीकार करे, उनके ऊपर कार्रवाई तो करे, क्योंकि हमारा पैसा रोकने का औचित्य नहीं है। यदि रोकना होता तो फिर हम प्रधानमंत्री सड़क योजना का न देते, स्वयं सहायता समूह का पैसा न देते, किसान सम्मान निधि का पैसा न देते। इससे प्रदेश में मुफ्त में राशन दे रहे हैं, वो न देते। हमें जनता के प्रति कोई विद्वेष नहीं है। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার দাবি, নিরঞ্জন জ্যোতি ঠিক বলছেন না। সেদিন দিল্লিতে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে যাওয়ার যে কমিটিটা ছিল তার মধ্যে আমিও ছিলাম। আমাদের সাথে দেখা করলেন এবং আমাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রাখলেন। আমরা এমএলএ এমপিরা শুধু নয়, আমাদের সাথে সদ্য সন্তানহারা বাবারাও ছিলেন, 100 দিনের বকেয়া টাকার যাদের বাকি ছিল সেই সব মানুষজনও ছিলেন। আমরা সেদিন সাক্ষী আছি, আপনার সেই নাটকের ঘটনার সঙ্গে জড়িয়ে আছি। আপনার যদি সাহস থাকে আপনি সামনাসামনি এসে আমাদের সাথে কথা বলুন।
2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্যানেল প্রকাশের দাবি জানিয়ে আলাদা মামলা করেন কিছু চাকুরির প্রার্থী। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছেন 42,949 জন চাকুরির প্রার্থীর প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য 2014 সালের টেটের ভিত্তিতে 2016-তে এই 42,949 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন একাধিক চাকরি প্রার্থী। নিয়োগপ্রাপ্তদের মধ্যে 32,000-ই প্রশিক্ষিত নন বলেও অভিযোগ ওঠে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা ইডি আধিকারিকরা সংগ্রহ করেছেন। জোকার ইএসআই হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। দুর্নীতি মামলায় ইডির হাতে আসা কথোপকথনের রেকর্ডিং এর সঙ্গে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর মিলিয়ে দেখার প্রক্রিয়ায় ইডিকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছিল। দীর্ঘ প্রায় 5 মাস সুজয় কৃষ্ণ এসএসকেএম হাসপাতালে রয়েছেন। এর আগেও তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য ইডি আধিকারিকরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। গতকাল রাত 9:50 নাগাদ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তার শারীরিক পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের পর সুজয় কৃষ্ণকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গতকাল ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেন ইডির যুগ্ম অধিকর্তা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা দ্রুত শেষ করতে তৎপর কলকাতা হাইকোর্ট। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে পাওয়ায় তদন্তের জন্য আরও কিছুটা সময় আদালতের কাছে চেয়েছে ইডি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, মানুষের নানা সমস্যা, জীবন সংগ্রাম, কৃষক, ক্ষেত মজুরদের স্বার্থ সুরক্ষিত করা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কাজগুলি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে গতকাল গণশক্তি পত্রিকার 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিমানবাবু একথা বলেন। অনুষ্ঠানে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ক্ষমতা বলে সরকার রাজকীয় ব্যবস্থা কায়েমের চেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শশী কুমার এবং গণশক্তি পত্রিকার সম্পাদক শ্রমিক লাহিড়ী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে কে রয়েছেন সে ব্যাপারে কর্তৃপক্ষের তরফে চলতি সপ্তাহের মধ্যে সদুত্তর না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় গতকাল এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। বিষয়টি নিয়ে গত 27 ডিসেম্বর রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত তার সদুত্তর আসেনি বলে পার্থপ্রতিমবাবু জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার ঊর্ধ্বমুখী। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন আরো 8 জন। বেলেঘাটা আইডি হাসপাতালে বর্তমানে 5 জন রোগীর চিকিৎসা চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 81-তে। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। বগটুই গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সিটের একটি দল গতকাল বিকেলে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যায়। সঙ্গে ছিলেন রামপুরহাট আদালতের একজন বিচারক। 2022-এর 12 ডিসেম্বর এই অস্থায়ী শিবিরের শৌচাগারে লালনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আজ 4 জানুয়ারি ছোট আঙারিয়া দিবস। 2001 সালে পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় 7 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। হুগলি শ্রীরামপুরে প্রস্তাবিত সিল্ক হাবের জমি মাপজোগ করাকে কেন্দ্র করে গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায়। ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা গতকাল সকালে প্রস্তাবিত এলাকায় যান। সঙ্গে ছিলেন পুরসভার কাউন্সিলররা। জমি চিহ্নিতকরণের কাজ করার সময় তাদের স্থানীয় কৃষকদের বাধার মুখে পড়তে হয়। তাদের দাবি, বহুদিন ধরে ওই জমিতে চাষাবাদ চলছে। উপযুক্ত পুনর্বাসন দিয়ে তারপরই সিল্ক হাবের কাজ শুরুর দাবি তোলেন কৃষকরা। দক্ষিণ কলকাতার চেতলার 17 নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি বস্তিতে গতরাতে আগুন লাগে। দমকলে 6টি ইঞ্জিন 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে আসায় খুশি আমজনতা। যদিও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেড়ে 15.3 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। 10 জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ বদল হয়েছে। সরে দাঁড়িয়েছেন হুয়ান ফেরান্দো। তার জায়গায় সবুজ মেরুনের দায়িত্ব নিচ্ছেন অ্যান্টোনিও লোপেজ হাপাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার।
বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন শব্দবন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। 2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর তালিকা 10 দিনের মধ্যে প্রকাশ করতে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।